হ্যালো এভরিওয়ান, ভূমি প্রকাশের অনলাইন আড্ডা আলাপচারিতায় সবাইকে স্বাগত। আজকে আড্ডার ষষ্ঠ পর্ব এবং আমাদের এই আড্ডাটা গতকাল হওয়ার কথা ছিল। আবহাওয়াজনিত কারণে আমরা সেই আড্ডাটা গতকাল করতে পারিনি এবং আজকে আমরা বরাবরের মতো আমাদের আড্ডা নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমাদের আড্ডায় আজকে প্রধান অতিথি হিসেবে আছেন তৌসিফ সরকার ভাইয়া। আজকে 1 ঘন্টা ভাইয়ের সঙ্গে অনেক অনেক আড্ডা দিব। আপনারা যারা আছেন সঙ্গে থাকুন এবং আপনাদের যদি লেখকের কাছে কোনো প্রশ্ন থাকে কিংবা আমাদের আড্ডা সংক্রান্ত কিছু জানানোর থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আমাদের আজকে অতিথিকে আমাদের আড্ডায় যোগ করে নিচ্ছি। হ্যালো। হ্যালো, কি খবর? এই তো ভাইয়া ভালো, কি খবর আপনার? এই তো চলছে, অফিস টফিস ব্যস্ত সবকিছু। অনেকদিন পরে আপনার সঙ্গে আড্ডায় বসলাম। আমাদের সেই টিএসসি আড্ডা অনেক দিন আগে শেষ করেছি আমরা, এখনো পর্যন্ত সেসব কিছু মিস করছি। তাহলে আপনার কি অবস্থা? কোয়ারেন্টাইনের দিনগুলো কেমন কাটছে? কোয়ারেন্টাইনের দিন আসলে সেভাবে ফার্স্টের 1 মাস বাসায় বসেই কাটছে সবার মতোই। পর থেকে আমার তো গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভিতরে কাজ আমার, তারপর থেকে অফিসে যাওয়া আসা করা লাগছে। এই 1 মাস অফিসের কাজেই ব্যস্ত। মানে এখন অফিসেই আছেন? মানে আমাদের মতো কোয়ারেন্টাইন বলা যাচ্ছে না, ঘরে নাই? না, ঘরে নেই, অফিসে যাওয়া লাগে। আমার তো অফিসটা ঢাকার বাইরে, এক্স্যাক্টলি মানিকগঞ্জ বলি, কিন্তু সাভার থেকে যেতে 10-15 মিনিট লাগে এরকম। এখন আপনি কোথায় আছেন? এখন আমি বাসায় আছি, আমার নিজের বাসায়। বাসায় আর ফ্যামিলির সঙ্গে? ফ্যামিলির সাথে থাকি আমি। সেক্ষেত্রে মানে আমরা যেভাবে সময় কাটাচ্ছি যে ফ্যামিলিকে অনেক টাইম দিতে পারছি, মানে আগের তুলনায় বেশি। তো আপনার তো আর সে সময় মানে তেমন না, আপনার তো এখন সবকিছু নর্মাল ডেজ এর মতোই রেগুলার যাচ্ছেন। একদম মনে করেন যে ভোরে বেরোচ্ছি, ভোর 6:30-7টার দিকে বেরোচ্ছি, আর বাসায় আস্তে আস্তে রোজার সময় তো সেটা 5টা বাজে, 4টা-5টা বাজে এদিক দিয়ে আসতে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ইফতারির পর আসলে তখন আর এত এনার্জি থাকে না। অন্যান্য কাজ মানে টুকিটাকি কাজ যেগুলি থাকে সেগুলি গুছাতে গুছাতেই পুরো দিনটা পার পার হয়ে যায়। তাহলে ভাই আজকের কি অবস্থা? আজকে তো আপনাকে 1 ঘন্টার জন্য আড্ডা দিতে বসে গেলাম আপনাকে নিয়ে। সেক্ষেত্রে আজকে কি মানে খুব বেশি ক্লান্ত না ঠিক আছে? না, আজকে কোনো ক্লান্ত নেই। যা ক্লান্ত ছিলাম গতকাল, গতকাল প্রায় 6-7 ঘন্টা গাড়ির ভিতর ছিলাম। আচ্ছা, তাহলে মানে এখন আবহাওয়াজনিত কারণ হোক আর যাই হোক, গতকালের আড্ডাটা না হয়ে বলা যায় একদিক থেকে ভালোই একদিকটা হয়েছে। ভালো হয়েছে। আজকে একদিকে আমরা ভালো একটা হয়েছে। ফ্রেশ, হ্যাঁ, তৌফিক ভাইয়ের সঙ্গে আড্ডা দিতে পারছি। হ্যাঁ, তো একদম ভাইয়া ফ্রেশ আসি আমি, আসতে। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করি আমি হচ্ছে আমার প্রত্যেক গেস্টকে এই প্রশ্নটা করি যাতে মানে এই আড্ডার মাধ্যমে ভিউয়ার্সরা জানতে পারে আপনি, আমরা বর্তমানে আপনার বর্তমান সময়টা সম্পর্কেই জানি, মানে এখন কি হচ্ছে কি ঘটছে লাইফে। মানে আমরা একটু আগে থেকে জানার চেষ্টা করি যে আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা, মানে সবকিছু মিলিয়ে যদি আমরা আপনার অতীতটা সম্পর্কে জানতে চাই। আমার জন্ম গ্রামেই। মানে আমি ফার্স্টে 1 বছর গ্রামে ছিলাম, পরে ঢাকায় আসি এবং এখান থেকে ঢাকায় পুরা সেটেল। মানে সেটেল বলতে কি, মানে এখানে আছি একদম ছোটবেলা থেকে। আর বিভিন্ন জায়গা থেকে এই মিরপুর এরিয়ায় বলতে গেলে প্রায় 20 বছর। আর নিজের এই এলাকায় যদি আমি মানে একদম ভাড়া, স্থানীয় না কিন্তু একদম অনেক স্থানীয় মতো হয়ে গেছে এখানে। সবাই চিনে জানে, পরিচিত আছে এখানে সবাই, চেয়ার এদিক দিয়ে। এই আর আর কিছু বলবো, কোন স্কুলে পড়েছি কোনখানে, সরকার, আসলে কথা খুবই সরকার। কম বলি, খুবই সরকারি দিক। আর আচ্ছা, স্কুল কলেজ ছিল বিএনএ মিরপুর 14 বিএন। ওখানে সব, মানে আমার তো সব একটা ছোট একটা সার্কেলের ভিতরে সবকিছু ছিল। যেমন আমার বাসা থেকে আমার স্কুল বেশি দূর না, মাত্র 10-15 মিনিটের দূর। ওখানে বলতে গেলে ছিলাম বলতে গেলে ওই স্কুল আর কলেজ পাশাপাশি। এবং আচ্ছা, স্কুল থেকে পাশ করে সেই সেম কলেজে ভর্তি হয়েছে। এবং ভার্সিটিটা হলো বনানী, মিরপুর 14 থেকে বনানী, ওইটা বেশি দূরে না। ওদের একটা ছোট একটা ক্লোজ সার্কেলের মতোই ছিলাম। এই চাকরি বাইদের সাথে পরিচয় হওয়ার পর সার্কেলটা বড় হয়েছে। তারপর আচ্ছা। মানে একদম এই বিভিন্ন জায়গায় যাওয়া বা এই যাওয়া, মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা বা এই জিনিস করা, এটা ওই চাকরির বাইরে কল্যাণ হয়েছে। এর আগে শুধু জাস্ট একটা ছোট একটা এমনিতে কি সার্কেল। একটু কথা কম বলা হয় ভাইয়া? হুম, মানে বুঝলাম না। এমনিতে কি একটু কথা কম বলা হয় আপনার? হ্যাঁ, আমি একটু কথা একটু কম বলি, মানে হ্যাঁ কাজের হ্যাঁ, ব্যাপার কারণ না হলে। আমার সাথে যেটা মনে হয়
মানে আপনার সঙ্গে কিন্তু আমার অসংখ্য বার দেখা হচ্ছে, ভূমির না ওটা মাধ্যমে অসংখ্য বার দেখা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমি খুবই কথা বলি, আমার নর্মালি অনেকের সঙ্গেই কথা হয়, খুব আড্ডা টাড্ডা দিয়ে দৌড়ে যাই, মানে আড্ডার মধ্যে আপনি থাকেন কিন্তু আমি খেয়াল করেছি একটু কম কথা বলেন। তো সেক্ষেত্রে আজকে একাই আমার সঙ্গে 1 ঘন্টা বকবক করবেন, বেস্ট অফ লাক। সমস্যা নেই। মানে ফার্স্টে ফার্স্টে আমার একটু সমস্যা হয়, মানে স্টার্টিংটা আমি কিভাবে করবো এটা আমি বুঝতে পারি না, সবার সাথে কথাটা কিভাবে বলবো বা কিভাবে কার সাথে অ্যাপ্রোচ করবো। কিন্তু আস্তে যখন শুরু হয় মানে তখন আস্তে আস্তে সবার সাথে ক্লোজ হওয়া শুরু করি। যেমন আমি ফার্স্টে ফার্স্টে কিন্তু কথা বলতে থাকি আর জাকির ভাইদের সাথে কথা বলার সময়, গ্রুপে আসার সময় শুধু জাকির ভাই আর সজল ভাই, ও দুজনের সাথে আমার কথাবার্তা হতো। আস্তে 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 রুদ্র ভাই আসলো, তারপর শিহান ভাইয়ের সাথে এখন কথা বলতেছি, দিবাকর দায়ের সাথেও তো চলতেছে আড্ডা। দিবাকর দায়ের সাথে ওই গত 2 দিন আগেও কিন্তু ভিডিওতে লাইভে আড্ডা হয়েছে এরকম। দিবাকর দা একটা কমেন্ট করেছে আমাদের ফেসবুক লাইভে, সব দোষ সরকারের। আমার কি দোষ করলাম, আমি কি করলাম দিবাকর দা? আপনাকে তো মূল্যবান মূল্যবান পরামর্শ দেওয়া যাচ্ছি। আচ্ছা দিবাকর তো দা লাইভে আসি। তার মানে আজকের 1 ঘন্টার আড্ডার পরে আমার সঙ্গেও অনেক আড্ডা হবে এরপর থেকে, এবং খুব স্বাভাবিক কথাবার্তা হবে। স্বাভাবিক কথাবার্তা হবে। একটা কমেন্ট করেছে আমাদের, আচ্ছা আমি একটু মাঝখানে আমাদের ভিউয়ার্সদের জানিয়ে দিতে চাই, 23 তারিখ আমাদের নিয়মিতই আলাপচারিতা হবে না, সেদিন একটা স্পেশাল আড্ডা হবে ভূমি প্রকাশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। 23 তারিখ আমাদের আলাপচারিতা মানে একটু ভিন্ন একটা স্পেশাল আড্ডাতে আসবে। ওইদিকে আমাকে বলছেন? সবাইকে, সবার উদ্দেশ্যে সবাইকে? বলা যে 23 তারিখ আমাদের আলাপচারিতার আড্ডাটা হবে না, মানে নিয়মিত এই আড্ডাটা একটা স্পেশাল আড্ডা হবে ভূমি প্রকাশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আচ্ছা ভাইয়া, সবাই? তো এখন যদি আপনার কাছে ফিরি, বই পড়তে তো ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। আচ্ছা মানে বই তো আমার দেন জ্ঞান। বই পড়ার ভালো লাগাটা তৈরি হয় কবে থেকে, কিভাবে? এটা একদম ছোটবেলা থেকে, আসলে কিন্ডার গার্ডেন থাকার সময় থেকে দেখা গেছে যে আমার বইয়ের প্রতি একটা টান ছিল। এবং পাশের বাসার এক আন্টি ছিল আমার, মানে উনি একদম মানে আমাকে একদম খুবই আদর করতো। একদিন সাধারণ জ্ঞানের বই কিনে দিয়েছিল আমার, আমি সাধারণ জ্ঞান বইটা ঘাটতেছি, পড়তেছি এবং আমার ভালো লাগতেছে বইটা পড়তে। সাধারণ জ্ঞান বই কিন্তু কোনো এটা গল্পের বইও না, কোনো কিছু না, সাধারণ জ্ঞানের বই, জাস্ট পড়তে কোশ্চেন ভালো আনসার লাগে। কোশ্চেন আনসার পড়তে ভালো লাগছে। কারণ এটা দেখে আমার আব্বা মা বললো যে ছেলে এত বই পড়ে, মানে পড়তেছে যখন কিছু কমিক্স কিনে দিই, বাচ্চা ছেলে এত বাড়ি কি ধরনের বই কেন পড়বে, কমিক্স কমিক্স এগুলি পড়ি। কমিক্স কেনার পর থেকে মানে ওগুলি পড়া শুরু করছি আমি, মানে তখন থেকে বাপ মা বুঝছে না ছেলের একটা অবস্থা খারাপ, কারণ বই দিলে খালি বই পড়ে, পড়ার বই কিছু পড়ে না। তারপর ক্লাস 1-2 থাকতে, 1-2 থাকতে আমি কিন্তু মাসুদ রানা বই, তখনই কিন্তু মাসুদ রানা বই ধরছি। আচ্ছা, এবং সেটা আমাদের বাসায় মাসুদ রানা ছিল, ওইগুলি বই পড়ছি, ওয়েস্টার্ন ছিল সেগুলি পড়ছি। মানে আমার বই দেখলে আমার এটা পড়া লাগবে এরকম একটা জিনিসটা ছিল। মানে এরকম যে কেউ আমাকে এসে বলছে যে না এই বইটা পড় বা এই জিনিসটা পড় ভালো হবে না, আমি আসলে নিজ থেকে বইটা নিচ্ছি। আচ্ছা। নতুন কোনো বই হলে বা নতুন কোনো জিনিস হলে সেটা আমি নিজ থেকে নিয়ে তারপর এগুলি পড়ছি, এটাই। এমনিতে কোন ধরনের বই পড়তে ভালো লাগে? বই আমাকে তো সব কাছে, সব ধরনের বই ভালো লাগে। এখন ফ্যান্টাসি, ফ্যান্টাসি নিয়ে ঘাটাঘাটি করছি, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন এগুলাই বেশি পড়া হয়। আর অন্যান্য সব জনরার মধ্যেও আছে, থ্রিলার, সামাজিক, সব ধরনের বই ভালোই লাগে। এখন আর এমনিতে রিসেন্ট সময় কোনো বই পড়ছেন? রিসেন্ট সময় তো 2-3টা একসাথে পড়তেছি আমি, আবার মানে কি একটা বই একসাথে করতে পারি না আমি, দেখা গেছে যে হার্ড কপি একটা পড়তেছি, বাসায় রাতে শোয়ার আগে পড়তেছি, আর একটা সফট কপি। আচ্ছা। শোয়ার আগে আমার ঘন্টা খানেক বা আধা ঘন্টা বই না পড়লে আমার ঘুম আসে না কেন জানি, এরকম পড়তেছি। যেমন হার্ড কপি পড়তেছি রবার্ট জর্ডানের, আমার ফেভারিট একটা ফ্যান্টাসি রাইটার, ওটা নিয়ে পরে আরো বলবো ওনার সম্পর্কে। আহ ওনার একটা বই পড়তেছি গ্রেট হার্ট, এটা সেকেন্ড টাইম পড়তেছি। আর 4 নাম্বার পার্টে এসে আমি মানে এতগুলি ক্যারেক্টার, এত বিশাল ওয়ার্ল্ড দেখে আমি ওটা মনে হচ্ছে না আবার সেকেন্ড টাইম আবার রিড করা শুরু করি। এটা কি, এটা পড়তেছি। তারপর ইবুক হিসাবে মানে ট্যাবে যেটা পড়ি সবসময়, ওটা পড়তেছি। ওটা একটা ফ্যান্টাসি, ওটা হচ্ছে 9 প্রিন্স অফ অ্যাম্বার, ছোট একটা বই। যারা ফ্যান্টাসি লাভার, মানে যারা ফ্যান্টাসি ঢুকতে চায় আমার মতে সেই বইটা তাদের পড়া উচিত। আর লেখা অনেক সহজ, ছোট বই। বাঙালিরা তো ছোট বই বেশি পছন্দ করে, বড় বই মোটা বই দেখলে দূরে দূরে চলে যায়।
এটাই, এই দুটা বই আপাতত এখন পড়ছি। আর বাংলা শেষ করলাম শ্রামন্ত গৌতম। বইটা ফার্স্টে কয়েক পাতা মানে কয়েক অধ্যায় পড়তে আমার খুবই কষ্ট হয়েছে, কারণ ছোট ছোট বাক্য আমার মানে এত পছন্দ না। অনেকে ছোট বাক্য পছন্দ করে, কিন্তু আমি ছোট বাক্যতে আনইজি ফিল করি। হুম, এখন আস্তে আস্তে কিন্তু পরে বইয়ের দিকে আমি পুরো ঢুকে গেছি, মানে একটা অসাধারণ একটা উপন্যাস, এবং সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা দেখা আচ্ছা। যায় সামনে কোনো রিভিউ দেই কিনা। আমার তো আবার হুট করে মাঝে মাঝে মনে হয় যে না, আমি একটা রিভিউ দিয়ে বসি এটা। হ্যাঁ, আমার বইটা রিভিউ পড়ে ভালো দিলে লাগছে, আমরা কিছু কিছু বই সেটার আছে। মাধ্যমে জানতে পারলাম। হুম। তাছাড়া এমনিতে কি পাশাপাশি মুভি দেখা হচ্ছে? বইয়ের পাশাপাশি মুভি? মুভি তো আমার আরেকটা সেকেন্ড মুভি আমার একটা সেকেন্ড চয়েস। মানে সিনেমার বই, সিনেমা বই হয়, বই নাহলে সিনেমা, যেটার মধ্যে থাকা দরকার। এখন সিনেমা প্রতি কম, এখন টিভি সিরিজের দিকে মনোযোগ। আর আমার আরেকটা ফেভারিট আরেকটা দেখা হচ্ছে অ্যানিমে, মানে জাপানিজ কার্টুন গুলা। এগুলি আমার ছোট বোনের সাথে বসে বসে দেখি, এবং সে তার মাথা নষ্ট করছে এইভাবেই আমি। সে এখন মানে অ্যানিমের ফ্যান। ওই অ্যানিমের ক্যারেক্টার গুলা খুব সুন্দরভাবে ড্র করতে পারে, কিছু কিছু ভুল থাকে, সুন্দর চমৎকার করে ড্র করতে পারে। এই এখন অ্যানিমে একটা দেখতেছি, এটা একটু কমেডি টাইপসের, রোমান্টিক কমেডি টাইপ, আচ্ছা। এবং খুবই এনজয় করতেছি জিনিসটা। আসলে রোমান্টিক জনরাটা আমার এত ফেভারিট না, কিন্তু এই এটার আগে কমিক্স পড়ছি আগে, জাপানিজ কমিক্সটা যেটা সবাই মাঙ্গা বলে। আগে মাঙ্গাটা পড়ছি, মাঙ্গাটা পড়ার পর ইন্টারেস্টিং লাগছে ক্যারেক্টার গুলা। মানে একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে একে অপর পছন্দ করে, কিন্তু স্বীকার করবে না যে তারা বাকি একে অপরকে পছন্দ করে। কিন্তু অন্যর মুখ থেকে স্বীকার করাইতে হবে, যেভাবেই হোক আমার স্বীকার করাইতে হবে সে আমাকে পছন্দ করে। আচ্ছা। এটা নিয়ে একটা মানে মাইন্ড গেম, এই জিনিস আমি মানে ভালো, এই তাহলে মাঙ্গাটা সবার খুবই ভালোই যাচ্ছে। মুভি এবং মানে সিরিজ, বই সব মিলিয়ে। সব মিলেই সময় কাটে। আবার আমি আমার টাইম পাস করতে পারি, মানে আচ্ছা। যদি আমাকে একা একটা মানে এক কর্নারে টেনে দিতে আমি কোনো বোর ফিল করিনি। সবাই অনেকে দেখতেছি যে বোর হয়ে গেছে জিনিসটা কিভাবে হয়েছে, কিন্তু আমি একটা মাস, আমার কাছে মনে হচ্ছে একটা মাস কিভাবে যেন উড়ে চলে গেছে। মনে হলো যে এতগুলো বই লিস্ট করে রাখছি, এতগুলো বই পড়তে পারিনি, এতগুলো টিভি সিরিজ লিস্ট করে রাখছি, এগুলি পড়তে পারিনি, এগুলি সিনেমা ছিল, সিনেমাগুলো ধরতে পারিনি। মানে আপনার কিভাবে আরো কিভাবে ছুটির একটা মাস। দরকার ছিল। হুম। আমরা বোর হচ্ছি, বাট আপনার আরো ছুটির দরকার ছিল। আরো ছুটি দরকার ছিল, আরো 1-2 মাস ছুটি দিলে আর খুশি হইতাম এদিক দিয়ে। আচ্ছা। এই যে ফাহাদ, লেখালেখির কাজ একটু আগাতে পারতাম। হ্যাঁ, ফাহাদ হৃদয় ভাইয়া কমেন্ট করেছে, আজকে সম্ভবত আবহাওয়ার কারণে কিছুটা সমস্যা হচ্ছে লাইভ দেখতে, তবে মোটামুটি বোঝা যাচ্ছে। তৌফিক ভাইয়ের জন্য শুভেচ্ছা। বাই দ্য ওয়ে, আপনার একটা ফ্যান্টাসি লেখার প্ল্যান চলতেছিল যতদূর শুনছিলাম, তার সম্পর্কে আজ একটু আইডিয়া দিন। ফ্যান্টাসির এই আইডিয়াটা অনেক পুরানো, এটা প্রায় 13-14 দিকে কাহিনী। হুট করে একটা আইডিয়া মাথায় আসছে, যে একটা ছোট একটা কথা ছিল, ডায়লগ ছিল। মানে একটা আনপপুলার ছেলে তার দুই পপুলার ফ্রেন্ডকে বলতেছে কেউ তো আমাকে পছন্দ করে না, এই জিনিস করে না। এই লাইন থেকে শুরু করতে করতে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড শুরু করছিলাম। এবং এটা ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু আমার নর্মাল আর্ট, পৃথিবীতে। কিছু কিছু জিনিস টার্মিনোলজির কারণে আমার জিনিসটা চেঞ্জ করে আরেকটা ডিফারেন্ট আরেকটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বানাইছি, এবং সেটাতেই কাজ চলতেছে। অনেক দূর, মোটামুটি কিছু দূর আগানো হয়েছে। দেখা যাক সামনে বই মেলা আনতে পারি। আচ্ছা। তো তৌফিক ভাইয়া, মাঝখানে কিন্তু ওই যে আহ, জ্যাক ভাইয়া, তারপর হচ্ছে সজল ভাইয়া এবং রুদ্র ভাইয়াদের আড্ডার কথা হচ্ছিল। তা আমাদের এই আড্ডায় যদি আমাদের সঙ্গে একটু রুদ্র ভাইয়াও যোগ হয় কেমন হয়? কি হ্যাঁ, অবস্থা তৌফিক ভাই? হ্যালো রুদ্র ভাই পুরো ভাইয়া। সাধু হয়ে গেছেন, একদম পুরো পুরো সাধু হয়ে গেছেন নাকি ভাই, কি বলেন? হ্যাঁ, সাধুই হয়ে গেছি। সাধু হয়ে গেছেন, তো ভালো। আমার আমার কাছে কিন্তু ভালো লাগতেছে রু ভাই, এভাবেই থাকো। এরকম এভাবে ঢুকেই থাকো। তো ব্যাগ নিয়ে ঘুরে না, বুঝছেন, তাহলে পুলিশে ধরবে, মানে সন্দেহজনক হিসাবে। না, ঢাকাতে বের হলে আমার আবার ব্যাগ ছাড়া ভালো লাগে না, কাঁধে একটা ব্যাগ ঝুলালে অন্যরকম একটা ফিলিং আসে। তখন দেখবে যে এই চেহারা নিয়ে যখন ওই যাবেন, তখন পুলিশ বারবার চেক আপ করবে, ব্যাগ খুলে তো কি আছে দেখি। না, আমাকে পুলিশ প্রচুর ধরে, এরকম পুলিশের অভিজ্ঞতা আমার খুব ভালো আছে। বেশ কয়েকবার পুলিশ কেস করছি এই পর্যন্ত, কারণ চেহারাটা খুব বেশি সুবিধাজনক। চেহারায় একটা ক্রিমিনাল ভাব আছে। ওটাই বললাম যে চেহারাটা সুবিধাজনক না আমার। আচ্ছা,
আচ্ছা, তবে তাসনিম আপনার দিন তো আপু কমেন্ট করেছে লেখকের সম্পর্কে কিছু জানি না, জানতে আসলাম। আপু, সবাইকে জানানোর জন্যই আমাদের এই আড্ডার আয়োজন করা হয়। আমার সম্পর্কে কি জানবেন? আমি আসাদুজ্জামান আসলে সব জুয়েল লিখেছে আপনাকে সামনাসামনি প্রচুর লাজুক লাগে। আসলে সত্যি কথা প্রথম সত্যি প্রথম কথা, মানে খুবই আমি একটা একটু লাজুক। লাজুকি। হ্যাঁ, বলে ফেলেন, সত্যি কথা, আমি একটু লাজুকি। হ্যাঁ, আমি না, একটু আসলে লাজুকই, কিন্তু মানে তৌফিক ভাই চুপচাপ থাকে, ওই কিন্তু কিছু তার বলতে চাইতেছি টপিকটা আসলে কিন্তু সে সবসময় কথা সরব, যেমন ফ্যান্টাসি কিংবা মাঙ্গা, জাপানি এনিমে গুলা নিয়ে কথা বললে সে তখন আর তার লজ্জা নেই, সে তখন হ্যাঁ বিলাপের মতো হ্যাঁ, বলতে একটু থাকে। আগে কিন্তু রোমান্টিক এনিমে নিয়ে খুব সুন্দর করে হেসে হেসে বলতেছিল, খুব মজা করে বলতেছিল। ওটাই বললাম, তাকে মাঙ্গা নিয়ে প্রশ্ন করলে সে খুব প্রিফার ফিল করে বোঝায়, এবং মানে ফ্রেন্ডশিপ বলতে থাকে, কথা বলতে থাকে, তখন তুমিও চান্স পাবি না, একবার প্রশ্ন করে দেখ। হ্যাঁ, এই কারণে আড্ডায় তোমাকে আনা হয়েছে, যাতে আমরা একটু ভাইয়ার সিক্রেট বের করতে পারি। আমার এত কোনো সিক্রেট নেই, আমি হলাম সোজা সাপটা মানুষ, একদম মানে লুকাচাপা নাই এদিক দিয়ে। আর একজন বলছিল যে লেখক সম্পর্কে তো কিছুই জানি না আসলে, ঢাকঢোল পিটানোর অভ্যাসটা আমার নাই। যেমন না, ফেসবুকে আমরা সবসময় আজকে অ্যাক্টিভ থাকা আড্ডায় খুব ঢাকঢোল পিটাবো। আমরা অনেক ভেতরের খবর বের করে আনবো, যাতে পরবর্তীতে বলতে পারে যে এই লেখক সম্পর্কে অনেক কিছু জানি। লেখকের নাম বলছি, হুম, হুম। লেখকের নাম জিজ্ঞেস নাম করছি। দেখতেই পাচ্ছেন। না, নামের আগে পরে কিছু আছে কিনা আমরা জানি না, হয়তো বা অনেক বড় নাম থাকে, অনেকের অনেক ছোট নাম থাকে, না, এরকম হয় এই না। সিম্পল একটা নাম, যে কাইকোবাদের নাম তো এই আসল নাম সিম্পল। ছিল, ওরকম কিছু আছে নাকি ভাই? তারেক মাহমুদ নামে না একজন ভাই, কমেন্ট করেছে, মেবি ভাইয়ার উদ্দেশ্যে। জর্জ আর জর্জ আর মার্টিন নাকি? নাকি রবার্ট জর্ডান স্যার? তিনটার একটাও না, উর্সুলা এস গুইন। রবার্ট জর্ডানকে আমি ফলো করি অনেক, কিন্তু লেখনী যদি আমার সবচেয়ে ভালো লাগে তাহলে সেটা উর্সুলা এস গুইন। কারণ তার বই পড়লে আমার মনে হয় যে আমি দাদিমার কাছ থেকে গল্প শুনতেছি, এই জিনিসটা সত্যি কথা। আমি ও, যে জিনিসটা দেখতাম, বইটা জর্ডান যখন আমি আটটি হ্যাঁ, হ্যালো, জর্ডান লেখার ধরনটাই এরকম, মনে হচ্ছে যেন পাশে বসে আমাকে গল্প বলা। এরকম গল্পটা বলছে। আমি উর্সুলা এস গুইনের এই লেখাগুলো পড়ার পর মানে আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, মানে কি জিনিস, মানে শুধু উনি ডায়লগ খুবই কম, শুধু জাস্ট বড় না, মানে একটা গল্প বলে যাচ্ছে, এবং ফ্যান্টাসি যে টিপিক্যাল একটা ভাইব থাকে, সেই ভাইবটা ওনার মধ্যে ওই জিনিসটা ছিল না। যেমন ফ্যান্টাসিতে আমরা সবসময় সবসময় জানি যে একটা ডার্ক ওয়ানের বিরুদ্ধে আমরা সবসময়, ডার্ক ওয়ান ছিল আগে থেকে, এবং নায়ক জন্মাইছে ওই ডার্ক ওয়ানকে দূর করার জন্য। কিন্তু আপনি আর্টসিটা দেখেন, আর্টসি কিন্তু ডার্ক যে জিনিসটা সেটা জন্মাইছে হলো গিয়ে নায়কের কাছ থেকে, নায়কের মাধ্যমেই। নায়ক একটা জায়গায় বড়াই করতে গেছিল, বড়াই করে সে একটা জাদু দেখাতে যায়, জাদু দেখাতে গিয়ে একটা ডার্ক ওয়ার্ড যে একটা মানে মুক্ত করে দেয়, সেটার জন্যই সে পুরো একটা মানে একটা অভিযান চলতে থাকে এদিক দিয়ে। এই কারণে আর রবার্ট জর্ডানের ফ্যান অনেক আমি, রবার্ট জর্ডানের অনেক বড় ফ্যান, কারণ ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা আমাকে খুলে দিছে। কারণ একটা কিভাবে ফ্যান্টাসি ওয়ার্ল্ডটাকে আমি সাজাবো, কিভাবে সবকিছু করব, এটা রবার্ট জর্ডান আমার জন্য খুলে দিছে দরজাটা। মানে এটা আপনাকে ভালো বলতে পারি। জিজ্ঞেস করে জর্ডান, হুম, মানে আপনার অনুপ্রেরণা অনুপ্রেরণা এক ধরনের হিসেবে? জর্ডান, কিন্তু আমি অনুপ্রেরণা হিসেবে জর্ডানকে আগে একটা দিই, কারণ ওদেরকে আমি গুরু মানবো সহজ কথা। এবং বর্তমানে যে ফ্যান্টাসি যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার কাছে যারা মানে জর্ডানের একটু হালকা হালকা ছাপ তো হেল্প তো আছেই, এটা আমি মনে করব সবসময়। কারণ বর্তমানে যে ব্র্যান্ডন স্যান্ডারসন, সবাই কিন্তু ওনাকে নিয়ে খুবই মাতামাতি করতেছে। উনি কিন্তু রবার্ট জর্ডানের হিউজ একটা ফ্যান, এবং ওনার রবার্ট জর্ডান যেভাবে ওয়ার্ল্ড বিল্ড আপ করে গেছে সেভাবে। কি ভাই? অ্যান্ডারসন তো রবার্ট বলেন ভাই। জর্ডানের একটা কথাও লিখছে। হ্যাঁ, একটা ইউলজি লেখছে, মানে ইউলজিটা লেখার পরে তো ওনার স্ত্রী মানে চোখে পড়ছে যে না, কারণ শেষে বইটা কিন্তু রবার্ট জর্ডান কমপ্লিট করে যেতে পারেনি। এখন উনি শুধু জাস্ট একটা বিশাল একটা ড্রাফট বানাই দিয়েছে, প্রায় 1300-1400 পেজের একটা ড্রাফট বানাইছে, সেটা আর রেখে দিছে। এখন যোগ্য একটা লোক খুঁজতেছিল ওনার স্ত্রী ডরথি। এখন ওই রবার্ট স্যান্ডারসনের এই ইউলজিটা পড়ার পর তখন মনে হচ্ছে না সেই লেখক হিসাবে একটা যোগ্য। এর আগে কিন্তু তার ওই কসমার ইউনিভার্সের এলান্টিস বের হইছে,
তারপর ওয়ার বেকার বের হলো, তারপর বিশেষ করে তখন এই কি বলে নাম তো মনে আসতেছে না, আমি তো যেটা ভূমি থেকে বেরোতে যাচ্ছে অসীম ভাই যেটা, হ্যাঁ মিসবর্ন তো পুরা ফাটাইয়া দিচ্ছে। হ্যাঁ মিসবর্ন তো পুরা ফাটাইয়া দিচ্ছে। এরপর থেকে মানে ডরথি সিদ্ধান্ত নিছে, মানে রবার্ট জর্ডানের স্ত্রী সিদ্ধান্ত নিছে যে না ওনাকে দিয়ে লেখাবো। এবং রবার্ট জর্ডানে ওই হুইল অফ টাইম সিরিজের 14টা বইয়ের মধ্যে ওনার 3টা লেখা কিন্তু বেস্ট। অনেকেই বলবে যে অ্যাকশন পেস্ট ফাস্ট এবং সব দিক দিয়ে বেটার ছিল সিরিজটা লেখাগুলো। রুদ্র ভাইয়া কি এনো পাঠ, হ্যাঁ না আমি কথা শুনছিলাম মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে মনোযোগী শ্রোতা। মনোযোগী। আমি তো ওকে বক্তা হিসেবে চিনি, খুব না না মানে খুব সুন্দরভাবে আপনি খুবই ভালো ভাইয়া, আপনাকে প্রশ্ন দিলে এবং প্রশ্ন কমন করলে আপনি খুব ভালো বলতে আসলে পারেন। ব্যাপারটা হয়েছে কি, মানে আড্ডাটা হয়ে গেছে আপনার আর আমার মধ্যে, ও হচ্ছে সাইডে চলে গেছে, কারণ মেবি তো আসছো এই কারণে আমি সাইডে থাকবো, মাঝে মাঝে দু একটা প্রশ্ন ছুড়ে দিব আর মানে ওদেরকে নিয়ে আড্ডা দিব। তো ট্র্যাকের বাইরে চলে গেছে, মানে চুপ করে আছে। না, আমি চিন্তা করছিলাম যে ভাইয়া, আমি চিন্তা করছিলাম যে ধরো ভাইয়া হচ্ছে কথা কম বলে কিন্তু তার প্রশ্ন কমন করে গেলে সে অনেক বলতে পারে। তো প্রশ্ন কমন ছিল। তো তৌফিক ভাইয়া এখন আপনার মৌলিক লেখার কি অবস্থা? মৌলিক চলছে একটু বলতে পারি, এটা কিন্তু খুব আস্তে বেশ করে কিছু দূর আগে। মৌলিক তো চলতেছে আপনার অনেক আগে থেকেই, এখন কি অবস্থা সেটা বলেন। এটা বেশ কিছু দূর 2 চ্যাপ্টার পর্যন্ত লেখা হয়েছে, বাকিগুলা লিখতেছি। কারণ আমার এখন আমি তো যেটা হচ্ছে আগে আউটলাইন আমার সাজানো আছে, আমি আউটলাইন গুলো সাজানো হয়েছে আমার, এটা কি এবং নতুন করে আউটলাইন গুলো সাজানো নতুন করে নতুন লিখছেন করে নাকি? কারণ নতুন করেই। এজন্য দুই চ্যাপ্টার বললেন তো, এখন আমি তো জানতাম যে অনেকখানি লেখা লেখা শেষই যায়। ওটা লেখা শেষ ছিল, কিন্তু আমি আসলে আমার যে নতুন যে ইউনিভার্স সেটাতে আমি ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে লিখতে চেয়েছিলাম। কারণ এর আগের গুলা মানে আগের যে সিকুয়েল পার্ট গুলো আমি যেভাবে সাজাইছি, মানে সিকুয়েল গুলা সেগুলো সব ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে বর্ণনা। কিন্তু এখানে এসে কারণ মেইন ক্যারেক্টার 3টা, আর 3টা ক্যারেক্টারে যদি আমি ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে বর্ণনা দিতে যাই, বাংলাদেশের পাঠকটা, বাইরের দেশে হয়তো বা যাই না, বাংলাদেশের পাঠকরা কনফিউজ হয়ে যাবে। কারণ আমি বারবার একটা কয়েক ক্যারেক্টার চেঞ্জ করতেছি, এই জিনিসটা পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতেছি, তখন টাফ হয়ে যায়। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি এটাতে আবার ওই যে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে নিয়ে যাব, মানে তৃতীয় পুরুষ বর্ণনায় নিয়ে যাব। এবং এটা করতে গিয়ে মানে আমি একটু বিপদে পড়ছি, কারণ আমার লেখার প্যাটার্ন আমি ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে লিখতে গেলে কমফোর্ট ফিল করি সবচেয়ে বেশি। থার্ড পার্সন ভিউতে গেলে আমার আবার বর্ণনা বেশি এসে পড়ে, কারণ আমি দেখা গেছে যে একজনের পয়েন্ট অফ ভিউ, ওই চরিত্রের পয়েন্ট অফ ভিউতে বর্ণনা দিতে গিয়ে আমার নিজের পয়েন্ট অফ ভিউটা কিছু কিছু ঢুকে যাচ্ছে এগুলা। এই কারণে একটু আছি, কিন্তু ইনশাআল্লাহ বই মেলার আগে আগে পাওয়া যাবে এবার, কথা দিচ্ছি। অপেক্ষায় থাকলাম। তো তৌফিক ভাইয়া, মানে আমাদের আড্ডার শুরুতেই ফেসবুক লাইভে কমেন্ট করে শব্দ সরকারের উপর যিনি দিয়েছেন আমাদের দিবাকর দাদা, আমরা একটু মানে তার কাছ থেকেও শুনি যে আসলে সে আর কি কি দোষারোপ আপনার উপরে এই সরকার সাহেবের উপর ফেলতে চায় নাকি? হ্যাঁ ডাক দেন, দেখি কি আছে আমার উপর। হ্যালো দিবাকর দাদা। হ্যালো হ্যালো। আরে ভাই দিবাকর ভাই, তৌফিক রে ভাই, আমি তো তুমি যে সরকার, তো তোমার দোষ তো দেই নাই, আমি যেই সরকারের দোষ দেওয়া দরকার ওই সরকারের দোষ দিছি রে ভাই। কি দোষ নিজের উপর কাইনা নাও। এটা বললেন না, আমার উপর ডাইরেক্ট করতে চাবে না, তখন আবার বলবো যে এই সরকারের না, তখন আবার বলবো যে এই সরকারের দোষ দিছিলাম। শব্দ তৌফিক সরকার সরকার তো সেও আছে, মানে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে যেভাবে চড়ানো যায় ওইভাবেই চাপানো হবে আর কি। তো দাদার কি এই অবস্থা? সরকার না, এই তো অবস্থা, সবার যে অবস্থা আমারও সেই অবস্থা। তৌফিকের তো ইয়া চলতেছে, অফিস চলতেছে, আমাদের তো অফিস চলতেছে না, অতএব আমরা সবাই বাসায় আছি, দিন কাটতেছে আর কি। তো ভালো, আমি কিন্তু দেখতেছিলাম এমনিতে বিদেশি রাইটারদের নিয়ে আলোচনা আমি খুবই ইয়া করি, কি বলে মানে উপভোগ করি, কারণ হচ্ছে আমি কিছুই জানি না তো। এই যে আসছে সাহিত্যের রেট কিছু মানুষটা বুঝছেন, সব থেকে না না না, আসলে আসলে ভাব ধারণা ধ্যান ধারণা সব রকমেরই থাকতে হবে। সবাই এক রকমের ধ্যান ধারণা পোষণ করলে কিভাবে হবে, তাই না? সেটাই। এখন এই রুদ্র,
হুম হুম। যদিও আড্ডাটা এখন তৌফিক আর ইয়ের সাথে দেওয়ার কথা, তারপর তোমার একটা কোশ্চেন করি। তুমি আজকে তোমার একটা পোস্ট দেখলাম না, যে একটা কমেন্ট দেখলাম কোথায়, যে তুমি সুলতানস ডাইনের কাচ্চি খাইছো, এটা কি আসলে খাইছো? দাদা গতকাল খাইছি। সুলতানস ডাইন, তার মানে সুলতানস ডাইন খুলছে, তাই তো? হ্যাঁ যাক, এইটাই লুকায় লুকায় গেছেন। কনফার্ম হয়ে নিলাম আর কি। কিন্তু খুললেও রুভার তো বের হওয়াটাও ঠিক হয় না। Yeah, এখন কথা হচ্ছে যে আপনি কি আমার কাছ থেকে সুলতান ডাইনের খবর শোনার জন্য এই লাইভ স্ট্রিমে এসে যোগ দিচ্ছেন? আমার তো তাই মনে হচ্ছে। না যোগ দিছি আসলে লাইভ মানে আলোচনায় যোগ দেওয়ার জন্য, কিন্তু যেটা হচ্ছে যে এই সুযোগে জেনে নিলাম আর কি, অনেকদিন কাচ্চি টাচ্চি খাইতেছি না, তো এই সুযোগে জেনে নিলাম। বাসা থেকে বেরোন কাচ্চির আলাপেই কিন্তু নাকে ঘাম আসা শুরু করে দিছে, আর এটা খুবই মানে অত্যাচারের মতো একটা ব্যাপার। তো আমরা কাচ্চির আলাপ আপাতত তুলে রাখছি। কাচ্চির আলাপ শেষ, আমার যা জানা হয়ে গেছে, শেষ 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 শেষ। ভাই দাঁড়ান, আপনার কাছ থেকে তো কাচ্চি পাই, এটা কিন্তু হিসাবে রেখে এই যে এখন কোয়ারেন্টাইন। আমিও দাদার কাছে কাচ্চি পাই। ওকে, আমি তো অস্বীকার করতেছি না, ঠিক আছে, সবই হবে। আমাদের এই লাইভ থাকলো। হ্যাঁ অবশ্যই লাইভে সাক্ষী। হ্যাঁ আমি অস্বীকার আরো করতেছি না, যারা অবশ্যই, আসতে চান তারা দিবাকরদার সাথে বা আমার সাথে কিংবা রুদ্র ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমরা বুকিং দিয়ে রাখতেছি। দিবাকরদার কাচ্চি খাওয়াবে একদিন, সবাইকে নিয়েই খাবো। হ্যাঁ অবশ্যই। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে তৌফিকের কাছে আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে যে আমি ওই দিন ওর সাথে 1 ঘন্টা কথা বলছি, কিন্তু এই জিনিসটা জিজ্ঞেস করি না। এটা আসলে সবাই মনে হয় জানতে চায় যে যে এই যে একটা মুখ চোরা স্বভাব, মানে আমাদের যে আড্ডায় আমরা যারা আড্ডা দেই টিএসসি তে অথবা বিভিন্ন জায়গায়, একমাত্র তৌফিকই আছে যার একটু মুখ চোরা স্বভাব। তো ভাইয়া, তোমার এই মুখ চোরা স্বভাবটা মানে আর কয়দিন থাকবে? মানে এটা যাওয়ার জন্য আমরা কি করতে পারি? ভাই কয়লা দিলে ময়লা যায় না, এটাও যাবে না সারা জীবনেও। আরে ভাইরে, কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক আছে, কিন্তু কয়লার উপরে যদি আমি কালার করে দিই সাদা কালার, এটা কিন্তু সাদা কয়লা হয়ে গেল। ধুইলাম না, ওকে একটা কোটিং দিয়ে দিলাম। দিবাকরদা এই যে আপনাদের সাথে থাকলে ওই কোটিংটা চলতেছে, আপনারা গেলে কোটিং আবার শেষ। না স্বতঃস্ফূর্ত হইতে হবে, কিন্তু স্বতঃস্ফূর্ত হইতে হবে। লেখকরা খুবই স্বতঃস্ফূর্ত হয়, তাদের মানে আমি যেটা দেখছি তারা হচ্ছে যে সবকিছুতেই মুখ চোরা, কিন্তু তাদের যেটা ফেভারিট আলোচনা ওইটার ভিতরে যদি ঢুকে যায়, তখন লেখকরা খুবই স্বতঃস্ফূর্ত একটা ব্যাপারে চলে যায় আর কি। তো ওই স্বতঃস্ফূর্তটা আমরা আশা করি। হ্যাঁ, না তোমার পছন্দের বিষয় নিয়ে আসেন, দেখেন কতক্ষণ গল্প করতে পারি। পছন্দের বিষয় যখন কথা বলো রে ভাই, তখনও মনে হয় যে তুমি অনিচ্ছা সত্ত্বে কথা বলতেছো। তাই মনে হয় ভাই, কি যে বলেন। না ওইটাই সেই জিনিসটা ইয়ে করতেছে। আর আচ্ছা, হেনা, এখন তো প্রতিযোগিতা শেষ। ওর আসলে আজকে যে কোশ্চেনটা ছিল যে ওর সর্বশেষ অনুবাদ করা বই কোনটা, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে চরম একটা ইয়া চলছিল, মানে কি এটা কি একক অনুবাদ বই দিব? আপনি যদি চান সেটা আগে আমাদের লেখকের কাছ থেকে শুনবেন, সেটা হতে পারে। হ্যাঁ মানে সেটা না, কথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষা হলে যখন পরীক্ষা দিতে যায়, যখন কোনো প্রশ্ন কমন না করে, তখন পিছনের ফ্রেন্ডাই ভরসা থাকে, ওকে আর জিজ্ঞাসা করতে হয় না, যা লেখে তাই। তো আমি একটা জিনিস খেয়াল করছি যে আজকে কিন্তু কমেন্টে একটু ক্লিফাই হয়েছে, এটা কিন্তু মনে নেওয়া হবে না। আমি নিজেও খেয়াল করছি, আমিও দেখলাম জিনিসটা। তো এটাই মানে ও হচ্ছে যে যৌথ অনুবাদ করছে, দ্বৈত অনুবাদ করছে, একক অনুবাদও করছে। তো এইগুলির কারণে মানুষের মধ্যে একটা ইয়ে হয়ে গেছে। আর কোনটা সর্বশেষ ওইটাও একটু ইয়েটা টাফ হয়ে গেছে। আচ্ছা, ওয়ান্ডারিং আর্থে ওর একটা গল্প ছিল না? হ্যাঁ, নভেল আছে। হ্যাঁ, ওইটা কিন্তু ওইটা তো 4 জনের। হ্যাঁ তাহলে তো শুদ্ধ কেন? ওয়ান্ডারিং আর্ট এন্ড আদার স্টোরিজ হচ্ছে ভূমি প্রকাশ থেকে প্রকাশিত তৌফিক সরকার ভাইয়ার শেষ বই। এবং আজকে যারা এই সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে বিজয়ী হচ্ছেন সুলতান আজম সজল। আমরা যাকে বইয়ের পাতায় সজল চৌধুরী নামে চিনি,
আমাদের আজকের বিজয়ীকে অভিনন্দন। আমি নামটা আরো একটু পরে ঘোষণা করতাম। বইয়ের নাম কিন্তু একদম ঠিকঠাক চলে এসেছে, নামটা ঘোষণা করেই দিই। সজল বাইরে 1 কপি পলাতক গিফট করা হোক। সংক্রমণ গিফট করবে, সংক্রমণ গিফট করা হবে। এটা খুবই ভালো হয়, কিন্তু খুবই ভালো হয়। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আমি আমরা তো তৌফিক ভাইকে যেটা বলতে চাই, তৌফিক ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। আপনি এই যে দিবাকর দাদাকে দেখছেন, রুদ্র ভাইয়াকে দেখছেন, তারা আমাদের আজকের আড্ডায়। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আমি একটু পরে বলি। দিবাকর দা, তাহলে হ্যাঁ হ্যাঁ, ভাইয়ার কাছে আর কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন বলতে আমি আরেকটা জিনিস জানতে চাই, এটা আসলে লেখালেখির ইয়াটা বাইরে, ঠিক আছে? ওইটা হচ্ছে যে আমি শুনছি যে মানুষ এক্সট্রোভার্ট হয়ে যায় আসলে 2টা বড় কারণ থাকে। একটা হচ্ছে যে ছোটবেলায় এক্সট্রোভার্ট না, সরি ইন্ট্রোভার্ট, সরি আমার আবার ইংরেজিতে একটু ঝামেলা আছে, সরি। মানে মানুষ অন্তর্মুখী হয় আসলে 2টা জিনিসের কারণে। একটা হচ্ছে যে ছোটবেলায় কোনো টিচারের কাছে কড়া মায়ের খাইলে, মানে স্মরণকালে সর্ববৃহৎ মায়ের, ওইটা খাইলে মানুষ ইন্ট্রোভার্ট হয়ে যায়। আর একটা হচ্ছে কোনো মেয়েরে প্রপোজ করলে যদি কড়া কোনো ধমক খায়, ঠিক আছে? মানে এই যে মানে একটা মানসিক টর্চারের মতো হয় আর কি। তো তৌফিকের বেলায় এমন কি হয়েছিল, এই 2টার কি হয়েছিল যে কারণে সে একটু অন্তর্মুখী? হ্যাঁ, প্রশ্নটা ভালো ছিল। 2টার বেলায় না, আসলে একদম ছোটবেলা থেকে চুপচাপ ছিলাম, চুপচাপ থাকতাম। কিন্তু এটা ঠিক, টিচার এত করা মাইর দিচ্ছে, এটাও বলা যাবে না। মানে কি বলবো, ক্লাস Exactly. 5 আর 7 এ থাকলে একটা স্যার ছিল, মানে জাউরা সহজ কথা, এরকম একটা বলি। মানে কেন জানি আমারই বাড়তে যেত। আমার স্কুল টিচার, আমার সামনে টিচারদের বদনাম করা হচ্ছে। মানে এই স্যার তৌফিক ভাইকে এতটা টর্চারের মধ্যে রাখছে যে তারা নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ভাই, আমি আপনার কষ্টটা এইভাবে বুঝতে পারলাম। না, আমি সবসময় বলি যে আমাদের ফ্যামিলি বা আমাদের মানে দাদা দাদা সবগুলা ছোটখাটো সাইজের, কিন্তু আমি কেমনে জানি লম্বা হয়ে গেছি। তাই আমি বলি যে ওই টিচারি পিটাই আমার লম্বা বানাই, বুঝলাম না ভাই। আমি মাঝখানে একটু টিচারি পিটাই আমাকে লম্বা বানাই, কেউ লম্বা হয়নি। তৌফিক ভাই, হ্যাঁ, মাঝখানে অনেক সুন্দর একটা ইন্ট্রো দিতে গিয়ে আমি খুব মানে হুট করে থেমে গেলাম। আমি সেই ইন্ট্রোটাতে আবার একটু ফিরি। তা আজকে এই যে দিবাকর দা আছে, রু ভাই আছে, তারা আসলে কেউই আপনার সারপ্রাইজ গেস্ট না, আপনার জন্য একজন সারপ্রাইজ গেস্ট আছে। আমরা একটু তাকে ওয়েলকাম করি আজকের আড্ডায়। ওকে ওকে ওকে, ওয়েলকাম অবশ্যই। ওকে। হ্যাঁ, আমাদের আজকের সারপ্রাইজ গেস্ট ফারজানা। হাই তিশা, কি খবর? কি খবর, কেমন আছো? এই তো চলতেছে, তোমার কি খবর? কেমন সারপ্রাইজ হইলা? হ্যাঁ, অনেক সারপ্রাইজ আছে, আসলে আশা করি নাই। তুমি জীবনেও না, কল্পনা করো নাই? না, আমি আসলে ভাবি নাই যে তুমি হুট করে এভাবে হাজির হবা। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে তৌফিকের একদম ছোটবেলার বান্ধবী, স্কুল ফ্রেন্ড আমরা। বাট আমার সাথে ওর দেখা হয়েছে 13 বছর পর, এবার বইমেলায়। সত্যি কথা, আমি অবাক হয়েছি। মানে আমি যখন মানে ভূমির গ্রুপের পাশে ওকে দেখছি, তার অবাক হয়েছি। মানে কি সেও কি বই পড়ে? আমি তো জানতাম না সে কোনো বই পড়ে। আচ্ছা, সে বললো যে আমি নিজেও খুব অবাক হয়েছি। আমি ওইখানে আমার এক বেস্ট ফ্রেন্ডের সাথেই ছিলাম। তো ও দেখে হঠাৎ করে আমাকে পিছন থেকে বলতেছে, তিশা না? তো আসলে আমরা 07 এর ব্যাচ। তারপরে আর আমার সাথে দেখা হয় নাই, কিন্তু আমাদের কিন্তু বাসাও একই এলাকায়, স্কুল একসাথে ছিল, মানে কিন্তু দেখা হয় নাই আসলে। আর তৌফিক হচ্ছে খুবই লাজুক প্রকৃতির ছেলে, মানে সাত চড়ে রা করে না। ওর সম্পর্কে হ্যাঁ, সেটা নিয়ে কথা হচ্ছিল। তো এই জন্য আর কি, ও যে আমাকে হঠাৎ করে চিনে ফেলবে, এটাই আমার কাছে খুব অবাক লাগছে। তারপরে আপনার সাউন্ডটা একটু চেক করবেন, আপনার সাউন্ডটা বোধহয় একটু প্রবলেম হচ্ছে। দাঁড়াও, হেডফোন লাগায় নেই, হেডফোন সারা কথা বলতেছি তো, এই জন্য বোধহয়। আপু, আপনাকে আসলে আজকে আড্ডা পেয়ে খুবই ভালো লাগলো। আর আশা করি আমরা তৌফিক ভাইয়ের সম্পর্কে অনেক মজার কিছু জানতে পারবো। চেষ্টা করবো আপু। তৌফিক ভাইকে যে স্যার মারতো, সেই স্যার কি একই স্কুলে? না, উনি প্রাইভেট টিউটর ছিল। না, আর স্কুলে সবাই একদম ভদ্র ছিলাম। ভদ্র ছিল, কিন্তু তৌফিক ভাই কিন্তু মাথা নিচু করে গল্পের বই পড়তো।
এটা স্কুলে সেটাও করছি, ক্লাস ক্লাস মিস দিয়ে বই পড়ছি এগুলা বই এদিক দিয়ে। বকর স্যারের ক্লাসে, তারপর ছোট হুজুর স্যারের ক্লাসে, এগুলো কি ভুলে গেছো তুমি? জীবনও বলি না আচ্ছা ফারজানা এগুলি আপু, মানুষ। হ্যাঁ, আমাদের আসলে অনেকে মানে আলাদা করে প্রশ্ন করছে, তৌফিক ভাই কি প্রেম প্রেম করতো? তৌফিক ভাই না, 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 তৌফিক ভাই এখনো প্রেম করা টেম হয়নি। করতো না। আমি পুরো একটা ভেজিটেবল মানুষ কিন্তু বলতে তৌফিক গেলে। ভাইয়ের না একটা হিস্টোরি আছে যেটা মানে আমাদের কাছে খুব অবাক করার। এটা আমি আর তৌফিক ভাইয়ের খুব ক্লোজ এক বন্ধুর কাছ থেকে শুনেছি। এখন একটু কি শেয়ার করবো এটা? হ্যাঁ ইরশাদ হ্যাঁ, share করতে ইরশাদ পারো, সমস্যা নেই, সমস্যা নেই, জানি আমি তৌফিক নিজেও। তৌফিক ভাই নাকি 6-7 থাকতে একবার বাসা থেকে চলে গেছিল এক রাত পরে, এবং সেটা বলেছিল যে সে নাকি কিডন্যাপ হয়েছিল। আসলে কাহিনীটা কি তৌফিক ভাই? না, আমি নিজেতে চলে গেছিলাম। খবর বের হয়ে যাচ্ছে। হ্যাঁ তো ভাইয়া কাহিনীটা কি? আহ, এটা আসলে নিজে থেকে চলে গেছিলাম। এটা একটার জন্য নাকি ভাই মানে কোনো মেয়ে বিকাল প্রলোভন থেকে দেখাইছে? না না, আর না, 6-7 এত থাকতে 6-7 থাকতে আমাদের সময় তো আমরা মানে ছেলেদের সাথে কথা বলবো, তাও আবার ক্যান্টনমেন্টের মধ্যে, নেভি কলোনির মধ্যে, মানুষ কি বলবে? না, ওটা ছিল 7-এর কাহিনী। 7-এ সেটা হয়েছে এবং নিচ থেকে চলে গেছিলাম। এটা সন্ধ্যাবেলা মানে রাতের দিকে ফিরে আসছি, হ্যাঁ না আপু, বিকালে একটা বের হয়ে। আমার তৌফিক ভাইয়ের ফেসের এক্সপ্রেশন দেখতে ভালো লাগছে এখন। এখন যেকোনো কম্পিউটার যে একটা এক্সপ্রেশন আসতেছে ফেসে, এটা দেখতে খুব মজা লাগছে। তবে কি তৌফিক ধরনের ভাই আসতেছিল? কিন্তু এই যে আরেকটা আমাদের বাইরে ইনফরমেশন আছে, আর একটা ইনফরমেশন কি? আছে। সে কিন্তু হ্যাঁ। কি ধরনের? জানতে চাই। হ্যাঁ, আমরা সমস্যা নেই, আমাদের তাতে স্কুলটা ছিল হচ্ছে একটা কলোনির মধ্যে। তো আমরা স্কুলের পাশাপাশি ওই কলোনিতে হাঁটা চলাফেরা করতে পারতাম। তো ওরা ফ্রেন্ডরা মিলে এক মেয়েকে দেখতে যায় না, ট্রেনের মধ্যে পড়ে গেছিল। এখন সেই মেয়ে কে ছিল তৌফিক? কবে চাই? এটা তো মনে নাই, কে পড়ছে এটা মনে নাই আমার। মানে মানুষ মানুষ প্রেমে পড়া সাগর সাগর বানায় ফেলছে, পর্বত খুইরা ফেলছে, কত ট্রেনের নীল মধ্যে পড়ে পদ্ম গেছে। লাল পদ্ম, আর না, তুমি বাবা ড্রেনে পড়ছো গিয়া, আমি তো বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা এটা কি আমি ব্যাপারটা ট্রেনে ব্যাপার পড়ছি? হচ্ছে না, না, আমি একটা ট্রেনে ইন্ট্রোভার্ট পড়িনি। এটা করলে মনে থাকতো আমার। তাইলে কি তামিম পড়ছিল না শাওয়াল পড়ছিল? ওই দুজনে পড়ার মতো পাবলিক না, এটা হয়তো বা এই যে- কোনো একটা দেখেন না, দেখেন আস্তে আস্তে ওরা- কিন্তু বের হচ্ছে। আচ্ছা ভাই আপনি আমাদের এই করছেন, সমস্যা নেই, দেখিনি আমরা দেখিনি আমরা না তার না, তার মানে একটা কথা সে বলি স্বীকার যে- করতেছে যে সে মেয়ে দেখতে গেছিল। এটা কিন্তু সে স্বীকার করতেছে, সে কিন্তু করবো বলতেছে না যে ভাই। আমি মেয়ে দেখতে যাই নাই, এটা কিন্তু করতেছে না। হ্যাঁ, ওটাই। সে বলতেছে যে আমি ড্রেনে পড়ি। কাহিনীটা আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে ঠিক না, আছে। এটা কি 9-10-এর কাহিনী না কবেকার কাহিনী, এটা আমি এটা মনে হয় কলেজ লাইফ, না না, কলেজ লাইফ না, কলেজের আগের কাহিনী। কলেজের আগের কাহিনী। আচ্ছা দাদা, এটা ভাই যখন তাহলে স্বীকার করি তারা মেয়ে দেখতে গেছিল, কথা হচ্ছে মেয়েটা কার জন্য দেখতে গেছে, কারণ একটু আগে সে বলছে কিন্তু সে প্রেম করে না। ভাই, প্রেম করি না, না, এটা রুদ্র, সত্যি কথা। আর এটা হয় যেটা আসলে। বলছিল এটা- না, না দাদা, প্রেমরা থাকলে এটা তো- আসলে হয়, আমার জীবনটা পার হয়ে গেছে কাবাবের হাড্ডি হিসেবে, বুঝছেন? আমি সাইকেল ধরে দাঁড়ায় থাকতাম, প্রেমরা প্রেম করতে। তো তৌফিক ভাইয়ের কি এরকম অবস্থা নাকি? না, এরকম কোন অবস্থা হয় নাই, সত্যি কথা। এদিক দিয়ে আরো কলেজ লাইফে আরো কিছু কিছু কাহিনী আছে, এগুলো কিছু কিছু সিক্রেট থাক, কিছু কিছু জিনিস থাক। না আমি একটু এ তো- বলি, কলেজ লাইফে যে তুমি ক্লাস পালাতে যে কোন স্যারের পিটানি খাইছিলা মনে আছে? আকাশ স্যারের পিঠা নিয়ে খাইতে গেছিলাম, কিন্তু সেটা নিজর স্যার হয়ে গেছিল। ভয় পাইছিলাম অনেক, কারণ আকাশ স্যারের হাতে মাইর খেলে মনে হয় না ওই দিন আর মানে স্কুলে সোজা দাঁড়াতে থাকতে পারতাম। কারণ আকাশ স্যারকে আমি জন্মের ভয় পাই, কলেজের কোনো স্যারকে ভয় পেতাম না, খালি আকাশ স্যারকে ভয় পেতাম। না, এগুলি আকাশ মনে হয় স্যারকে নে- মায়ের খাইলে দাঁড়ায় থাকতে পারতি, এগুলি মনে হয়, সমস্যা নাই। না মায়ের না, আর কত দিবে? না, আকাশ স্যারের মায়ের ডেঞ্জারাস। আকাশ স্যার আকাশ স্যারের সম্পর্কে সেই- দুটা মজার কাহিনী বলি। ফার্স্ট কাহিনী আমার নিজের বেলা হয়েছে, আমি ক্লাস পালায়া সাড়ে ক্লাসের সামনে দিয়ে হাইটা যেতেছি, মানে এত বড় সাহস ছিল তখন আমার। বোকা ছিলাম জানি না, বোকা স্যার তো ছিল। আমাদের কলেজ বোকাই ছিলাম। স্যারে মাইক নিয়ে আমাদের কলেজে মাইক নিয়ে ক্লাস পায়। এখন আবার দেখছে কইতেছে মাইক মুখে মাইক সামনে থাকা অবস্থা বলতেছে ওই যে একটা কালপিট যেতেছে। এভাবে ডাক দেওয়ার পর আমার ডাক দেওয়া নিয়ে আসছে, এই এদিকে আসো।
আমি বললাম জি স্যার, কি হয়েছে? বলছে আমার ক্লাসে আসো নাই কেন? সাড়ে ক্লাসই মিস দিছি আমি। তখন স্যার বলতেছে আমি স্যার বলছে ক্লাসে আসো নাই কেন? আমি বললাম স্যার আপনি তো 5 মিনিট দেরি হলে ক্লাসে ঢুকতে দেন না, আর আমার আসতে 10 মিনিট দেরি হয়ে গেছে। আমি মাথায় 10 মিনিট দেরি হয়েছে তাই ঢুকতে পারিনি, তাই লাইব্রেরিতে বসেছিলাম। ঢুকতে দেরি হয়ে গেছিল। আমি বললাম জি স্যার। আমি মনে করছি এই বুঝি স্যার আমার একটা থাপ্পড়টা মারলো। পরে দেখলাম যে না, আর কিছু বলে না, বলতেছে তোমার আম্মুকে ডেকে নিয়ে আসবে কালকে। এটা একটা। আমি তো পরে কলেজে আসি নাই ওই দিন, পরের দিনে। আরেকটা কাহিনী আক্কা স্যার নিজে বলছে, ওটা আসলে একটা আমার কাছে মনে হয় আক্কা স্যারের ফেভারিট একটা কৌতুক ছিল, কিন্তু এটা বাস্তব লেভেলের কাহিনী। আক্কা স্যার ডেঞ্জারাস মারতে পারতো, সত্যি কথা, যে যাকে মারতো তার পরের দিন জ্বর আসতো শিওর। এখন আমাদের বিএন কলেজে 3-4 বছর আগে তখন ছাদে টবে ফুল লাগানো, মানে ফুলের বাগানের মতো ছিল, টবে ফুল লাগানো হতো। আর দুটা সিনিয়র ভাই ওই ছাদে উঠে ফুল ছিটতেছিল, আক্কা স্যার এটা দেখছে। এখন দুজনকে ডাক দিছে, আর দুজন তো আর নাই। আক্কা স্যার ডাক দিছে তাই নাই, কিন্তু একজন ধরা পড়ছে, ওরে তো মাইট, ওরে দুনিয়ার মাইট দিয়ে তোর মানে নামটা ভুলাই দিছে। আক্কা স্যার নিজে বলছে এমন মাইট দিছে পুরো নিজের নামও ভুলে গেছে। সেকেন্ড টাইম পারসন যে ছিল তাকে আর খুঁজে পাইতেছে না, সে কই পুরো স্কুল কলেজ খুঁজলো। তখনকার সবাই স্কুল কড়া গার্ড ছিল, মানে সহজ স্টুডেন্ট বেরোতে পারতো না। স্যার ভাবতেছে ছেলেটা গেল কোথায়। পরে কলেজ ছুটি হলো, সবাই বের হয়ে যাবে, স্যারও বের হওয়ার প্রস্তুতি দিচ্ছে, তখন ওই ছেলেরা আসছে। আইসা স্যারকে বলছে স্যার আমার ভুল হয়ে গেছে, আপনার মাইরেন না। তখন স্যার বলতেছে যে ঠিক আছে আমি তোমার মারবো না, তুমি বলো তুমি কই লুকাইছিল। সারা কলেজ খুঁজছি আমি, বাথরুমটা পুরো জিনিস বাদ দেই নাই আমি। ওই ছিল স্যার কলেজের পিছনে একটা সানসেট ছিল, ওই সানসেটে ঝুললে ওখানে বসেছিলাম, ওখানে ঝুললে আসে সারা কলেজটা ওখানে ঝুললে দাঁড়ায় ছিল মায়ের ভয়। পরে স্যার বলে যাক তোমার শাস্তি হয়ে গেছে, তুমি যাও। এটাই। আর কিছু, আর কোনো প্রশ্ন আছে? না, আমার একটা কোশ্চেন আছে। কিন্তু কিছু প্রশ্ন আছে আমাদের, এই যে কমেন্ট করে জানিয়েছে, আমরা একটু সেই কিছু প্রশ্ন পড়ে আসি। হ্যাঁ, কিছু কমেন্ট বিমুগ্ধ সরকার রিক্তম ভাইয়া লিখেছে, রক্তিম ভাইয়া লিখেছে কাচ্চি চাই সবার কাছ থেকে। আসলে সবাই না, এখানে আমি একটু অ্যাড করি, এখানে হয়তো বা দিবাকর দাদা লিখতে গিয়ে সবাই লিখে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। বাহ, দিবাকর দা কাচ্চি খাবে। ওই আয়া পড়ছে, গাও খুলা নেই, ভিখারি হাজির হো গায়া। তারেক মাহমুদ ভাইয়া লিখেছেন বাহ, স্কুলের আলোচনা করা যেতে পারে তাহলে। প্রিন্স নাকি ওটা? প্রিন্স মনে হয়, তারেক মাহমুদ প্রিন্স না? আরেকটা প্রশ্ন করেছে, আমার একটু প্রশ্ন ছিল, লেখক তৌফিক স্যার এবং ফারজানা তিশা কোনোদিন স্কুল পালিয়েছিলেন? একসাথে না, না না না, আমাদের সময় কোন ছেলের সাথে আমরা মেয়েরা কখনো ওইভাবে কথা বলার সুযোগ পাইতাম না, যদিও স্কুল ছিল, বাট ওইভাবে না কথা বলা হইতো না। বাট হ্যাঁ, আমার বাসা ছিল কলোনিতে, তো মাঝে মাঝে দেখা যেত টিফিনের সময় ক্লাস ফাঁকি দিয়ে চলে যাইতাম, তো এটা দেখা যেত মেয়েদের সাথে আমরা করতাম, আর ছেলেরা করতো। তৌফিক জানে। আমি ক্লাস 10 এর পর থেকে রেগুলার পালাইছি, কলেজে আস্তে বের হচ্ছে। আর কলেজে থাকতে তো ফার্স্ট ইয়ারে মোটামুটি পালানোর নাম হয়ে গেছিল, মানে এমন ভাবে পালাইতাম আমার আম্মা আমার কানে ধরে নিয়ে এসে বলতো যে স্যার আপনারা কি করতেছেন, যে আমার ছেলে আপনাদের ফাঁকি দেয় কলেজ পালায় চলে যায়। স্যার বলতেছে, স্যাররা সব মদনে দাঁড়ায় আসছে। আবার টিচার্স রুমে এসে বলতেছে যে এই স্টুডেন্ট যে ক্লাস পালায় যায় বাসায় এসে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কিন্তু এখন এসে আপনাদের কাছে শুনতেছে যে 1টা পর্যন্ত ক্লাস হয়, তাহলে ও পালায় কিভাবে? তখন সত্য স্যার, ওই যে কলেজের সত্য স্যার ইংরেজি পড়ায়, তখন উনি বলতে আচ্ছা ঠিক আছে ওর অ্যাটেন্ডেন্সটা দেখি। অ্যাটেন্ডেন্সটা খুলে দেখলো ফার্স্টের দিন আমি ওনার ক্লাসে ঢুকছি, কলেজের ফার্স্টের দিন, এরপর থেকে বাকি সব অ্যাবসেন্ট। সে তো ফার্স্টের দিন ঢুকছে, এরপর থেকে একটা ক্লাসও নাই আমার। এরকম কলেজে রেগুলার পালাইছি। কিন্তু কোশ্চেন হচ্ছে তুমি কলেজ পালা যাইতা কই? বিভিন্ন জায়গায় ঘুরতাম, ঢাকা শহর তো ওসবই চিনছি।
আমি কিন্তু কলেজের সাথে না। নাজিমা খান মরিয়াবু লিখেছেন চলে কই গেছিল তৌফিক এই যে আমার বান্ধবী আমার লাইনটা কথা ছিল ওটা বেশি দূর নাই, টিভি পর্যন্ত। আইডিবি পর্যন্ত। এর বেশি দূর যাওয়ার আচ্ছা ঠিক সাহস আছে, নেই। আচ্ছা ঠিক আছে গাইজ, তাহলে আমি একটু লিভ নিতেছি। সবার সাথে কথা বলে ভালো লাগলো। তৌফিক, ওকে, রুদ্র, ঠিক আছে ভাই। দেখা হবে। আপনারা ভালো থাকবেন এবং আমাদের কাচ্চিটা মাথায় রাখবেন। অবশ্যই অবশ্যই, আমরা কাচ্চি ভাই, যাতে পেটে আসে। হ্যাঁ হ্যাঁ, কাচ্চি মাথায় রাখবো কেন, কাচ্চি মুখে রাখবা, সময় হোক না। আপনি সমস্যা নেই। মাথায় রাখেন যে আমাদের পেটে কাচ্চি আসতে হবে, তারপরে হ্যাঁ যত সময় আমরা মুখেই নিব। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ওকে গাইজ, বাই। ঠিক আছে ভাই। বাই। বাই ভাইয়া। তারপর আরো কোনো কোশ্চেন আছে? তাহলে পরে কিন্তু জানার সুযোগ নেই। অসংখ্য প্রশ্ন আছে। কর তাহমিদ ভাইয়া লিখছেন শীত ড্রেনে। আসলে সত্যি কথা আমি জানি না কে ড্রেনে পড়ছে এখন। এটা আমার ওই দুই ফ্রেন্ড শাওয়াল আর তামিমকে জিজ্ঞেস করতে হবে যে কে ড্রেনে পড়ছিল রে ভাই, আমার কাহিনীটা মনে নেই। করার মতো না। আবার কাকে দেখতে যে ওই দুটা জিজ্ঞেস করতে হবে ওদের যে কে কাকে ড্রেনে দেখতে পড়ছে। যে জুনিয়র না সিনিয়র? এটাও খেয়াল নাই। ভাইয়া কিন্তু তারিক মাহমুদ ভাই কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে, নতুন গল্প হতে পারে এটাই অফ এ ড্রেন। নামটা কিন্তু খুবই সুন্দর। এটাই অফ এ ট্রেন। এটা আসলে বাস্তবে ইন্টারভিউ স্টাইলে গল্প নিতে হবে। এইটা সত্যি কথা, আমার আসলে ওই কাহিনীটা খেয়াল নাই কে ড্রেনে পড়ছিল, আমার একটু জানা দরকার। দেখি তামিম এবার শাওয়ালকে যোগ করতে হবে। সেটা মনে আছে? এটা তো মনে থাকার ওই কথা। যে তোমার প্রেম নিয়ে এত হ্যাঁ, যে অভিজ্ঞতা ভাই? ছোটবেলা থেকে থার্ড পার্সন হিসেবে সাইকেল পাহারা দিছি, তারপরে বাসের কাউন্টারে বন্ধুর মধ্যে বসেছিলাম, পিছনে ফ্রেন্ডরা প্রেম করছে, অনেক অভিজ্ঞতা আছে। আবার আমি শুধু দেখে দেখে অভিজ্ঞতা অর্জন করছি। আর এই কষ্টগুলো দেখার পরে বোঝা গেছে দুই জিনিস আমার জন্য না। তৌফিক ভাই এখন কি চালাক হইছেন? না, আগের মতোই আছি। মিচকা শয়তান হইছে, সব প্যাটের মধ্যে ঢুকায় রাখে। এই টাইটেলটা জীবনে যাবে না আমার শরীর থেকে, আমি বুঝতেছি না। ফিজিক্যাল থেকে আমার আব্বা আম্মা সব বলতো, এখনো বলতে সবাই, কি বললি। খোঁচা মারলে কিন্তু অনেক কিছু বের হয়েছে। হেনা আপু দেখছেন? অনেক কিছু। আমরা আর কি কি আছে জানার মতো? না, আমার জানার ইচ্ছা ওই যে কিডন্যাপের কাহিনীটা, তুমি ওই দিন কই ছিলা আসলে তৌফিক? সত্যি কথা, মিরপুরে শেওড়াপাড়া, কাজীপাড়া, তারপর মিরপুরের ভিতর দিয়ে আমাদের ওই এরিয়ার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে আইডি পর্যন্ত গেছিলাম। আইডি পর সন্ধ্যাবেলা মনে হলো না বেশি ফাটাফাটি হয়ে গেছে, তখন আবার ফেরত আসছি ঘরে, ছেলে ঘরে ভদ্র হয়ে। তখন আপনার মাইরের অপেক্ষায় ছিলাম ভাই। ডেঞ্জার কথা, সত্যি কথা মনে হচ্ছে যে মাইটের দিয়ে তক্তা বানায় ফেলা হবে, কিন্তু আসলে দেখি না, কি করে রে। অনেক রিমান্ডে নিছে, রিমান্ডের পর সব ছেড়ে দিচ্ছে। আপনি তখন মানে আন্টি তো টেনশনে পড়ে গেছিল যে ছেলে এখন কোথায় গেল। এমনিতে তো তৌফিক ভদ্র ছেলে, হঠাৎ করে সে এরকম হাওয়া, আন্টি তো টেনশনে পড়ে গেছে, কই গেল ছেলে, কই গেল, তাই আর মারটা দেয় নাই আর কি। আচ্ছা তৌফিক, কলেজে উঠে কি একটা প্রেমও করতে পারো নাই? প্রেম আসলে ওইভাবে আসলে হয় না। একটা কথা বলি যে অস্বীকার করবো না, মেয়েদের সাথে কথা বলছে। একটা কথা বলি, মজার কথা, শাওয়াল আর তামিম কিন্তু মেয়েদের সাথে তখন কথাই বলতে পারতো না। ওই যে মেয়েদের সাথে কথা বলবো, এই ফিলিংসটা ওদের দুজনের মধ্যে এত কড়া ভাবে ছিল, ওই জিনিসটা ব্রেকআপটা আমি করছি। এটা ঠিক যে মেয়েদের সাথে কথা হয়েছে, কথা বলছি, কিন্তু ওভাবে যে রোমান্টিক ভাবে যে ইন্টারেস্টটা সেভাবে এত কোনদিন আসে নাই। যেমন একটা কথা বলি যে পুরানটাকে একটা মেয়ের সাথে প্রায় 1.5 বছর ফোনে কথা বলছি, জাস্ট 1.5 বছর ফোনে কথা বলছি, শেষ। এই দেখো তো, এটা কিছু করি নাই। আপনাদের এগুলো জানা ছিল আপু? একদমই না, একদমই না। ভূমি প্রকাশকে এই জন্য ধন্যবাদ, এরকম একটা আড্ডার আয়োজন করার জন্য। অনেক অনেক কিছু জানতে পারছি অনেক লেখকদের সম্পর্কে। আচ্ছা তুমি তাহলে হ্যাঁ, আর মজা ভালো লাগলো কথা শুনে, এবং আপু অনেক থ্যাঙ্কস, কারণ অনেক গোপন গোপন কথা জানাই দিচ্ছে। আর মানে কখনো ভাবি নাই যে এইরকম অ্যাটম বম সাথে নিয়ে ঘুরতেছি, যেটা বিস্ফোরণে এত কিছু ঘটেতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ রু ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সবাইকে, টাটা। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই।
এটাই। ফারজানা আর কি, আপু, আর কিছু আছে? হ্যাঁ আপু হ্যাঁ, বলো। আর কোনো মজার ঘটনা কি এখনো ঝুলিতে আছে ভাইয়াকে নিয়ে? এবার ভাইয়া বলুক, আমরা শুনি। হ্যাঁ ভাইয়া, আপনি আসলে কি এত ঘটনা আসলে আমার নিজেরই মনে থাকে না, কেউ একটু মনে করে দিলে তখন মনে পড়ে, আরে না আমি এই কাহিনীতে এটাও করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তামিম আর শাওয়াল, তারপর হচ্ছে প্রিন্স, বাঁধন, এরা হচ্ছে তোমার স্কুল লাইফ কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই না? বেস্ট এখন ফ্রেন্ড বলতে এতভাবে ছিল না, না প্রিন্সের সাথে এত সংকট ছিল, আমার শুধু শুধু তামিম আর শাওয়াল এই দুজনই ছিল। হুম, তামিম আর আর শাওয়াল। মাঝখানে পরে মোস্তাক আসছিল, হুম, মোস্তাক, তারপর নয়ন। সাকিব, তারপর এখন সাকিব ছিল, তামিম আর শাওয়ালের রাহাত ছিল। কাছে কাছে অনেক ঘটনা আছে যেগুলো নাকি বলার মতো না। তো তুমি একটু বলো আমাদের, আমরা একটু শুনি। উম না দেখ, এটা ওদের পার্সোনাল ব্যাপার, এখন ওদের পার্সোনাল ব্যাপারটা এদিকে ওরা যদি না থাকে তাহলে না বলে কোনো মজা নেই, মনে হবে যে না ওদের পিছনে পিছনে কথাটা আচ্ছা, বলতেছি। আমরা যদি সেই দিকটা যদি বাদ দিতে চাই, আপু আপনি প্রথমে বলছিলেন যে বইমেলায় গিয়ে আপনার মানে স্কুল ফ্রেন্ড ছিলেন, 13 বছর পর বইমেলায় গিয়ে আপনাদের দেখা হয়েছিল, মানে সেটা সেই ব্যাপারটা কেমন ছিল? একদম 13 বছর পর বইমেলায় গিয়ে দেখা, মানে এখানেও কি ভাইয়ার লেখালেখি সংক্রান্ত কোনো মজার গল্প বা কোনো স্মৃতি আছে? আচ্ছা, আমি শেয়ার করি। আমি হচ্ছে আপনাদের কামরুন নাহার মৌরি, উনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার অনার্স স্যার। তো ওর সাথে আমি সবসময় বইমেলায় একবার যাই, তো এবছরও গেছি। তো ভূমি প্রকাশের সামনেই কথা বলতেছি, এর মধ্যে তৌফিক কার যেন বইয়ে অটোগ্রাফ, মানে ও কার যেন একটা অটোগ্রাফ নিচ্ছিল ওই ভূমি প্রকাশের সামনে। তো হঠাৎ করে না আমাকে বলতেছে যে তিশানা, পিছন থেকে সন্ধ্যা, কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে, 29শে ফেব্রুয়ারি। তো বলতেছে আরে তিশানা। এখন আমি না ঘুরে যাই না, আমি একটু অবাক হয়ে গেছি, কারণ কি মানে আমার হয়তো কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু ও তো একটু মানে লম্বা টম্বা হয়ে গেছে, একটু চেঞ্জ আসছে। আমি না ঠিক মতো চিনতেছি আবার চিনতেছি না। তারপরে বললাম, ও বলতেছে চিনছো তৌফিক? তো আমি তখন বললাম হ্যাঁ আমি তো চিনছি, কিন্তু মানে আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে এটা বলছিও যে আমার অনেক দিন অনেক ছোটবেলার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে অনেক বছর পরে। এটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার। মানে কারণ অনেকের সাথেই দেখা হয়, কিন্তু ওর সাথে কেন যেন যোগাযোগও ছিল না, ইভেন ওর সাথে আমার ফেসবুকেও যোগাযোগ ছিল না, অ্যাডই ছিল না ও আমার সাথে। তো তারপরে হঠাৎ করে তো পরে যে বাসায় যে ওরা অ্যাড পাঠালাম, তারপরে আমি জানলাম যে সে এত বছরে সে যে লেখক হয়ে গেছে, এটা কিন্তু আমি আগে জানতাম না। এই তো। লেখক হওয়ার কিন্তু একটা মজার কাহিনী আছে। হুম, আমি বলো শুনি। আসলে লেখালেখি লেখালেখি সম্পর্কে আমার মানে আমি যে লেখালেখি করবো সেটা আমার কোনো ধারণাই ছিল না। আমি ভার্সিটি পাশ করার পর হঠাৎ করে আমি আসলে আমার লেখালেখির পিছনে জাপানিজ মাঙ্গা, কার্টুন, অ্যানিমে এগুলোরই মানে বেশি মানে ব্যাকগ্রাউন্ড ছিল। এখন কয়েকটা অ্যানিমে দেখার পর বা ওই দিন নোবেল পড়ার পর আমি মনে হলো যে এরকম টাইপের কাহিনীটা আমি নিজেও লিখতে পারি, লেখার চেষ্টা করে দেখি। আমি লিখলাম, লেখার পর আমার এক ফ্রেন্ডকে দিচ্ছি, ভার্সিটির ফ্রেন্ড। সে কখনো মানে সহজে কারোর প্রশংসা করে না, মনে করে যে কিছু একটা বলবেন বা কথা হবে, সে তখন বলতেছে যে এই জায়গাটা যদি এভাবে হইতো না দোস্ত ভালো হইতো, ওই জায়গা যদি ওইভাবে হইতো না দোস্ত ভালো হইতো। মানে সে একটা ভালো বলে একটা জায়গায় খুদ ধরতো। কিন্তু সে ফেসবুকে কমেন্টে বলে দোস্ত তুই এত ভালো লেগো সেটা আমি জানতাম না। তখন আমার মাথায় বাড়ি মারলো, কি ব্যাপার, আসলে সে তো এত সহজে কোনো প্রশংসা করে না, মানে একটা একটা না খুদ ধরবে। আর সে এভাবে বলতেছে, তখন আমি বললাম একটু ট্রাই করে দেখি। তখন সামারিন ব্লগ মোটামুটি একটা টপে ছিল, টেরর কাহিনী এটা। আর ফেসবুকে মোটামুটি ছিল, মানে তখন বই লাভার্স পোলাপান মনে হয় তখন নতুন ছিল বা একদম টপে ছিল তখন সেই সময় 13-14 দিকে। ওভাবে আমি লিখতে লিখতে তখন আমার মনে হয়েছে যে না আরো আগাইতে থাকি। আহ এভাবেই চলতেছিল। আর সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম আমি একটা ফার্স্ট আমার যে গল্পটা মানে একদম সিরিয়াস মাইন্ডে, ডিলিট ফ্যাক্টর গল্পটা, যেটা ভূমি মানে বিসর্গ 2-তে ছিল, 2-তে আছে ওটা। ওইটা লেখার পর যখন আমি অনেকগুলো কমেন্ট পাইছি তখন আমার মনে একটা আত্মবিশ্বাস আছে, না যে ট্রাই করে দেখতে পারি। এভাবেই আসছে। ওই ফ্রেন্ডের প্রতি একটা সত্যি কথা, আমি যদি কোনো মৌলিক উপন্যাস লিখি তাহলে ওই ফ্রেন্ডের অবশ্যই মাস ধন্যবাদ। সে না থাকলে আসলে আমি কোনো চিন্তা করতে পারতাম না যে আমি লেখালেখির মধ্যে থাকবো, সারা জীবন ওই বই পড়ার মধ্যেই থাকতাম, লেখালেখির মধ্যে মনে হয় এত সিরিয়াস চিন্তা করতাম। তাহলে আমরা কি একটা মৌলিক উপন্যাস পাচ্ছি? আশা হ্যাঁ, আশা কিন্তু কারণ করছি যে ভাইয়া আমরা কিন্তু ওয়েট করতেছি তাহলে।
হ্যাঁ, ওয়েট তো আসলে আপনার তুমিও করতেছো, জাকির ভাই করতে সেই 2 বছর আগে থেকে, জাকির ভাই, রুদ্র ভাই। পাঠকরা তো সেভাবে জানে না যে আমি এত ভাবে এককভাবে। আজকে অনেকেই জানলো এবং তারা অপেক্ষায় থাকবে এবং আমিও খোঁচাবো দায়িত্ব নিয়ে যে কবে পাচ্ছি এবং পাচ্ছি এটা যাতে হয়। না, এই আসলে এবার আমি এত ইন্সপায়ার্ড, মানে এইভাবে যে লিখতে হবে আসলে আমার খালি মানে টাইম পাস, মানে লিখতে ভালো লাগে। মানে এইভাবে যে বই প্রকাশ বা এরকম কোনোদিন ভাবে হুসু ভাবে চিন্তা আসেনি যে আমার বই প্রকাশ করতে হবে। এবার বই মেলায় যখন ফাহাদ ছিল, ফাহাদ, তারপর আরো বেশ কয়েকজন জিজ্ঞেস করতেছিল ফ্যান্টাসি তো অনেকদিন আগে থেকে ঘোষণা দিয়ে আসছে, কিন্তু কই ফ্যান্টাসি বই। তখন মনে হলো যে না, আসলে আমি মনে করছিলাম যে আমার সম্পর্কে কেউ জানেও না। আমি টুকটাক একটা ঘোষণা দিতেছি, বলতেছি আমি একটা বই বের করবো, এরকম লেখালেখি করবো। তারা যে একটা খোঁজ খবর রাখতেছে সেটা আমি আসলে সেভাবে ধারণা করি। এবার বই মেলাতে তখন একটা ধারণা হয়েছে যে না, 2-4 জন পাঠকের জন্য হলেও একটা বই বের করে দেখি কি হয়। এই জন্য ঠিক না আছে, লুকায়া থাকতে হয় না। আমাদের তরফ থেকে লুকায় আর আসলে আমাদের আজকে আড্ডায় সময় দিলেন, ভাইয়ের সম্পর্কে অনেক অনেক নতুন তথ্য জানতে পারলাম, এই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। ঠিক আছে তৌফিক, তাহলে মৌলিক উপন্যাস ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি, আর একটু আচ্ছা, নতুন নতুন গল্প যেন আমরা পাই, জীবনে নতুন কেউ আসুক, আমরাও দেখতে চাই। দেখা যাক। সবাই সবাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো ঠিক আছে। থাকবেন আপু। জি আপু, আল্লাহ হাফেজ। এদিক দিয়ে আর কি, ফারজানা আর আপুকে কারা কারা আন্তরিক ধন্যবাদ, মানে আপু আসাতে আমরা অনেক অনেক তথ্য জানতে পারলাম আপনার সম্পর্কে, যেটা এত ইজিলি জানা সম্ভব হতো না। না, আসলে কলেজ লাইফে প্রচুর চঞ্চল ছিলাম। মানে 2 বছর, ওই 2টা বছর লাইফ ছিল পুরো আমার এক্সট্রোভার্ট লাইফের একটা বিশাল একটা অংশ। তারপর ভার্সিটি ওঠার পর আবার ইন্ট্রোভার্ট হয়ে গেছে। এই ওটার জন্য আমার 2 ফ্রেন্ড ছিল, শাওয়াল, তামিম। ওরাও আমার মতো চুপচাপ, কিন্তু যখন ফাইজলামি করার টাইম হয় তখন টিকি টিকি আসে। মানে কাজের সময় আসছে ঠিকই। কিন্তু আড্ডার খুব মজার একটা অংশ কাটালাম। এখন ভাইয়া যদি আপনার কাছে একটু যে প্রেসিডেন্ট ইজ মিসিং যে বইটা অনুবাদ করেছেন, সেটা নিয়ে যতদূর জানি বেশ কিছু মজার স্মৃতি আছে, সেখান থেকে একটু শুনতে চাই, মানে যৌথভাবে অনুবাদ করার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? সুবিধাগুলো কি কি, যৌথ বা সুবিধা হচ্ছে যে কাজটা দ্রুত আগানো যায়। আমার মতে যে যৌথ অনুবাদটা আসলে আমি এগুলো এত প্রেফার করি না, কিন্তু দ্রুত আগানো যায়, এটা আমার কাছে এটা মনে হয়। আর অসুবিধাটা একটু আমার কাছে বেশি মনে হচ্ছে, কারণ কথা হচ্ছে যে এটা এডিটরে বেশি কষ্ট হয়, এডিটিং এ যে সবচেয়ে বেশি কষ্টটা হয়। কারণ কথা হচ্ছে যে আমি একটা যেভাবে অনুবাদ প্যাটার্ন করি, সে আরেক সেকেন্ড পার্সন কিন্তু সেভাবে কিন্তু অনুবাদ করবে না, তাকে ডিফারেন্ট। এখন একটা বই কিন্তু দেখা গেছে যে শুরু থেকে মাঝখান পর্যন্ত পৌঁছানো একভাবে, সেকেন্ড টাইম থেকে বইটা হয়ে গেছে আরেক রকম। হয়তো বা অনেকের কাছে ভ্যারিয়েশন লাগতে পারে, কিন্তু আমার মতে কি বইটা একটা যেভাবে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সে একটা সাইকেল যেভাবে গেছে, মানে একটা রোতে যেভাবে গেছে সেভাবে গেলে ভালো। ডিফাইন করে হুট করে কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হয় না। আর এই যৌথ অনুবাদ যদি পজিটিভ নেগেটিভ যদি ধরতে চান, তাহলে আমি আর কিছু বলতে পারবো না এই সম্পর্কে, একটু কি ধারণা আমার। আর প্রেসিডেন্ট মিসিং এর মজার কাহিনী, ওটা আমি মজার কাহিনী কিভাবে বলি, কারণ ওইটা করা আমার সবচেয়ে ফাস্টেস্ট অনুবাদ। মানে এরকম টাইমেই সবে বরাতে, সবে কদরের 2 দিন, 1-2 দিন আগে কিংবা পরেই জাকির ভাই একদম 12টাকে 1টার দিকে ফোন দিয়ে বলতো, তৌফিক, উনি তো আবার আস্তে কথা বলে, সুন্দরভাবে একটা টান দিয়ে, তৌফিক, একটা অনুবাদ কাজ করা লাগবে, খুবই আহ, তাড়াতাড়ি করে দিতে হবে। আমি বললাম সময় কতদিন? বলে 1 মাস। আমি বললাম ভাই 1 মাস ওয়ার্ড কত? উনি প্রায় তখন 1 লাখ সামথিং এরকম কিছু বলছে। তখন আমি বললাম ভাই আর 1 মাসে তো আমি এগুলি পারবো না, এটা ইম্পসিবল। যে না তোমার, তখন বললো যে না, আরেকজন থাকবে সাথে। আমি বললাম তখন হয়তো বা দেওয়া যেতে পারে। এরপরে দেখি যে ঘোষণা দেওয়ার পর আর 3-4 জন ঘোষণা দিয়ে তখন একটা মাথায় জিদ চেপে গেছিল। তখন মানে রোজা ঈদের বন্ধ টন্ধ ছিল, তখন বলতে গেলে একটা ফ্রি ছিলাম। মানে সকাল থেকে রাত পর্যন্ত টাইপ করে যেতেছি ডেলে, মনে করে 15-16 পাতা বা 20 পাতা, কত পাতা আমার হিসাব নেই, টাইপ করে যাচ্ছি। আর ফেসবুকে একটা গ্রুপ খোলা হয়েছিল, মানে এটা মেসেঞ্জারে গ্রুপ খোলা হয়েছিল। এখানে আমি লিখে দিতেছিলাম যে আমি আজকে 4,500 ওয়ার্ড, আজকে 5,000 ওয়ার্ড, এভাবে টাইপ করছি।
এরকম একটা ভাবে। আর যখন আমি দিছি তখন আমি বুঝতে পেরেছি মানে 12 দিনে প্রায় কত প্রায় 40,000 শব্দর মতো, 40,000 বেশি হবে। 12 দিনের মধ্যে ওটা অনুবাদ করে দিছি, দেওয়ার পর আমি একটা স্বস্তি পেয়েছি যে না শান্তি। তো যাকে ব্যাপারে দিয়ে ফোন দেখেছে তো আরো 5-6 হাজার শব্দ বাকি আছে, এটাও শেষ করা লাগবে। তখন মনে হচ্ছিল কিবোর্ডটা তুলে মনিটরে একটা বাড়ি মেরে সব ফালাই দেওয়া যায়। তারপরে শেষ করলাম, শেষ করে দিলাম, বের হলো। এখন ওটা কেমন অনুবাদ হয়েছে সবাই ওটা রিভিউ আসলে সেভাবে পাই নাই আমি। প্রেসিডেন্ট মিসিং এটা কেমন হয়েছে না হয়েছে এরকম ক্লিয়ার কোনো রিভিউটা পাই নাই। যেটা আমি আমার শুট দ্য পিয়ানো প্লেয়ার বা ফার্স্ট অনুবাদ রেডি প্লেয়ার 1 এগুলাতে মানে যে পাইছি একটা অনেস্ট রিভিউ বা ভালো রিভিউ বা খারাপ খারাপ লাগছে কারণ এটা জানতে পারছি, কিন্তু প্রেসিডেন্ট মিসিং এর বেলা এটা জানতে পারি নাই। কষ্ট করছি, জানানো দরকার ছিল পাঠকরা যদি হাঁটতে থাকে কারো না কারোর মাধ্যমে জানতে পারবেন, জানতে পারবো এটা। এই আচ্ছা, এখন যদি ভাইয়া মানে যেহেতু 1 ঘন্টার আড্ডা আসলে সময় কোত্থেকে চলে যায় টেরও পাওয়া যায় না, যদি শেষের হ্যাঁ, দিকে ঠিক। এসে যদি ভূমি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ভূমি আসলে আমার কাছে ওদের কাছ থেকে আমি একটা বিশাল একটা গ্রুপ আসলে ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি জীবন মানে এই জিনিসটা আমি নতুন করে চিন্তা ভাবনা করতে শিখছি। তারপর লেখা আর অনুবাদ, সত্যি কথা যে এই যে অনুবাদক হিসাবে যে নামটা আসলে আমি অনুবাদ সিরিয়াস ভাবে কোনো চিন্তা করি নাই, অনুবাদে চিন্তা করি নাই। আমি ফার্স্টের একটা অনুবাদ করছিলাম এটা জাপানিজ লাইট নোবেল, সেখানে 2টা করছি, ফার্স্টে 2টা। ওটা করার পর সজল ভাই একদিন বলতেছে ভাই আপনি এরকম পিস ছাড়তেছেন কিসের জন্য, আপনি এগুলি প্রকাশনায় দেন, নাম হবে, টাকা পয়সাও কিছু পাবেন, করেন। সজল ভাই কিন্তু বলছে, টাকা পয়সা পাবেন, নাম হবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, পড়লাম। আর তখন ভূমি যখন খুঁজি তখন কিন্তু 26 আড্ডা হতো, ভূমি যখন খোলার সময় কিন্তু 26 তখন আড্ডা হতো। একদিন জাকির ভাই ডেকে বলতেছে তৌফিক হ্যাঁ, 26-এর প্রুফ। 26 খোলা হয়েছে ওইটা, পরে না টিএসসি তে চলে গেছে। বলতেছে তৌফিক তোমার জন্য একটা অনুবাদ ঠিক করছি 7 দিনের মধ্যে দিতে হবে। আমি বললাম যে কি গল্প, কি জিনিস, একটা থ্রিলার গল্প 7 দিন অনুবাদ করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে দেন, ওটা করলাম আস্তে আস্তে ভূমির সাথে। তারপর আর ভূমির সাথে কথা বলার পর ওদের সাথে আমার কাছে মনে হয়েছে ওরা একটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। সত্যি কথা, ওদের সাথে আমি বলি যে আমি ভূমি ফ্যামিলি বলতে গেলে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং ওনাদের সাথে যদি আমি সারাদিনও বসি মনে হবে না যে আবার সারাদিন পার হয়ে যাবে। বিভিন্ন ধরনের গল্প টল্প কথাবার্তা, বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে সেখানে। আপনার সাথে হলাম, সোহান ভাইয়ের সাথে হয়েছি, রুদ্র ভাই, সজল ভাই তো ওরা আছে, তো দিবাকর দার মতো একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, আর কি লাগে বলেন। এবং সবাই আছে, মাদিহা আপু আছে এদিক দিয়ে। এই ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে আড্ডায় সময় দেওয়ার জন্য। আপনার ভালো কাটুক সব সময়, সবসময় ভালো থাকবেন এবং ভূমি প্রকাশের সঙ্গেই কাটুক। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা যারা আমাদের সঙ্গে আড্ডায় ছিলেন। এবং আবারও যেতে যেতে বলে যাচ্ছি 23 তারিখ আমাদের এই আলাপচারিতার পর্বটা এভাবে হবে না, সেটা একটা স্পেশাল আড্ডা হবে, কারণ 23 তারিখ ভূমি প্রকাশের প্রতিষ্ঠা বার্ষিকী। তো ভূমি প্রকাশের সঙ্গে থাকুন, ভূমি পরিবারের সঙ্গে থাকুন।